আজকে 23 নম্বর ওয়ার্ডে সন্দীপদার নেতৃত্বে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মঞ্চে উপস্থিত রয়েছেন সন্দীপ বিশ্বাস মহাশয়, আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, প্রাক্তন পৌরপিতা, আর সাথে উপস্থিত রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি, প্রাক্তন উপপৌরপিতা সম্মানীয় অরিন্দম সরকার মহাশয়, আর যারা আমাদের 23 নম্বর ওয়ার্ডে বিশিষ্ট নাগরিকগণ রয়েছেন, আর আমাদের বুথ প্রেসিডেন্টরা রয়েছেন, আপনারা সুনাগরিক বৃদ্ধ রয়েছেন, আপনাদেরকে সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে নমস্কার, প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। দেখুন, একটা জিনিস প্রথমে বলে দিই, পরে হয়তো ভুলে যেতে পারি। আমি সন্দীপদার কাছে শুনলাম যে সন্দীপদা, আপনার ওয়ার্ডে ডিলিট ভোটারের সংখ্যা কত? তো সন্দীপদা বললেন 41। কালকে দেখুন ট্রাইব্যুনালে ফাইনাল জাজমেন্ট রয়েছে যে 41 জনের ভাবে নেন নাম ডিলিট লিস্টে আছে। কালকের মধ্যেই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের টাকা তুলে নেবেন, কেননা যে ষড়যন্ত্র হতে যাচ্ছে, কারণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এরপর ফ্রিজ করে দেওয়া হবে। আর আপনারা যখন ব্যাংকে টাকা তুলতে পারবেন না, তখন ব্যাংকে আপনারা যাবেন, আপনাদেরকে বলা হবে KYC আপডেট করো, কিন্তু যখন ভোটার কার্ডই থাকবে না, আপনি কিন্তু আপডেট করতে পারবেন না, আপনাদের ওই টাকাগুলো সব কিন্তু দিল্লি চলে যাবে। এটাই এদের হচ্ছে মানে অনেক বড় ষড়যন্ত্র। 4 মে রেজাল্ট কি হবে না হবে, 90 লক্ষ মানুষের নাম ডিলিট লিস্টে আছে। বিজেপি দুর্নীতি করে টাকা কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র অলরেডি করে ফেলেছে। তো সেই জায়গা থেকে যারা আছেন অন্যান্য ওয়ার্ডেরও, আপনাদের যারা ভাবে নেন রিলেটিভস কিংবা বন্ধু বান্ধব আছে যাদের নাম ডিলিট লিস্টে আছে, তাদের সকলকে বলবেন তারা যাতে কালকের মধ্যেই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা যাতে তুলে নেয়। আচ্ছা, আমি একটা চায়ের দোকানের গল্প শুনছিলাম। মানে একজন হার্ডকোর বিজেপি ছাড়া কিছু বোঝে না। এখন একজন তৃণমূলকে বিজেপিতে কিংবা অন্য দলে কি করে কনভার্ট করাবে তার গল্প করছে। বলছে, না প্রার্থীটা তো ঠিক আছে, হ্যাঁ কৃষ্ণ কলোনি, দলটাই ভালো না। প্রার্থীটার দোষ নাই, কিন্তু এই দলটা যে চয়ন করেছে সেটার দোষ। ও জানে প্রার্থী সম্বন্ধে কোনো এলিগেশন নাই, সেই জন্য ও প্রার্থী সম্বন্ধে কিছু বলছে না, দলের সম্বন্ধে কিছু বলছে। আমি খোঁজ খবর নিলাম তার বাড়িতে কতজন সদস্য আছে, তো শুনলাম ওরা 2 ভাই আছেন, আর তাদের 2 জন অর্ধাঙ্গিনী আছেন, আর বাড়িতে বাবা মা আছে। 6 জনের সদস্য, 3 জন পুরুষ, 3 জন মহিলা। আর 3 জন মহিলারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায় 1500 করে 4500। আর 2 যুব ভাই আছে, যুব সাথী পাচ্ছে 1500 3000। আর বাবা সিনিয়র সিটিজেন বার্ধক্য ভাতা পাচ্ছে 1500। ওই ফ্যামিলিটা পাচ্ছে টোটাল 9000 কিন্তু, আর মাথা পিছু 5 কেজি রাশন। আর এরা তো ভোটের সময় ওই চায়ের দোকানে গল্প করে, ভোট তো 5 বছর পর আসে। 1 বছরে সেই টাকাটা হয় 1,08,000, আর 5 বছরে হয় 5,40,000, আর রাশন হচ্ছে 18 কুইন্টাল রাশন। আর তাছাড়া বাড়তি সুবিধা তো নিচ্ছেই, শিশু সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ঐক্যশ্রী, এগুলার বাড়তি সুবিধা পাচ্ছে। আর পাওয়ার পরও তারা বলছে কৃষ্ণদার লোকটা ঠিক আছে, দলটা দুর্নীতি করছে। আচ্ছা, আমাদের তো নয় ভাবেন এতগুলো সুবিধা দিলাম, 5 বছরে পাচ্ছে। আর বলুন তো কেন্দ্র সরকার কি দিয়েছে? আপনারা সকলে এখানে যারা রয়েছেন, সকলে আপনারা সরকারকে ট্যাক্স দেন, সরকার চলে, সরকারের প্রকল্প চলে, সরকারি কর্মচারীরা বেতন পায়। কেউ এমন একজনও নেই যে ট্যাক্স দেন না। যারা চাকরি করেন ইনকাম ট্যাক্স আপনাদের কাছে আগেই কেটে নেওয়া হয়, যারা বিজনেস করেন তাদের কাছেও ভাবেন ইনকাম ট্যাক্স, GST, সেন্ট্রাল এক্সাইজ থাকলে এগুলো কেটে নেওয়া হয়। আর যারা ভাবেন হাউস ওয়াইফ আছে, আপনারাও ট্যাক্স দেন। কী করে দেন?
আপনারা যেটা নিত্য প্রয়োজনীয় সামগ্রী, তেল, ডাল, চিনি, সাবান, খাতা, পেন্সিল, জামা কাপড় কিনেন, সবগুলোর মধ্যে ট্যাক্স রয়েছে। তো আপনাদের কাছে মানে দোকানদার ট্যাক্স নিয়ে আপনাদেরকে সামগ্রী দেয়, আর ওই দোকানদারকে ট্যাক্স জমা করতে হয়। সরকার তো দুটো সরকার আছে, একটা কেন্দ্র সরকার বিজেপির সরকার, মোদীবাবুর সরকার, আর একটা রাজ্য সরকার মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর ট্যাক্সও তিন রকমের আছে, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ আর জিএসটি। প্রথম দুটো ট্যাক্সই টোটালি 100% কেন্দ্র সরকার বিজেপির সরকার মোদীবাবুর সরকার তুলে নেয়। আর জিএসটি যেটা আছে 50-50 শেয়ার হয়। ফেডারাল স্ট্রাকচারে যদি ট্যাক্সের রেশিও ক্যালকুলেশন করি তাহলে 83% ট্যাক্স, 83% ট্যাক্স কেন্দ্র সরকার বিজেপির সরকার মোদীবাবুর সরকার তুলে, আর 17% ট্যাক্স রাজ্য সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তুলে। আর মামাটি মানুষের সরকার আপনাদেরকে 5 বছরে 5,40,000 18 কুইন্টাল রাশন বাড়তি প্রকল্পের সুবিধার নিশ্চয়তা প্রদান করেছে। এবার আপনারা সত্যি বলেন তো, যারা 83% ট্যাক্স তুলছে আপনাদেরকে কি দিয়েছে? কোন একটা প্রকল্প আপনারা পেয়েছেন যেটা কেন্দ্র সরকারের দ্বারা আপনারা উপকৃত হয়েছে? কারো জানা থাকলে একটু হাত তুলবেন প্লিজ। একটা সিঙ্গেল প্রকল্প, কেন্দ্র সরকারের সিঙ্গেল প্রকল্প বলুন, যেটা কেন্দ্র সরকার দিচ্ছে, বাংলার জনগণ সরাসরি উপকৃত হচ্ছে। আমাদের তো দুর্নীতিবাজ দল বলে, তো আমাদের দুর্নীতিবাজ দল 17% ট্যাক্স তুলে একটা পরিবারকে 5,40,000 18 কুইন্টাল রাশন বাড়তি প্রকল্পের সুবিধা। আর ওদের সরকার নাকি খুব ভালো, তো 83% ট্যাক্সটা নিয়ে করতেছিল কি? একটা প্রকল্প আপনারা বলুন, কারো জানা থাকলে হাত তুলুন। তো একটা প্রকল্প দেয়নি, তার মানে ওই 83% ট্যাক্স, ওই 83% ট্যাক্স টোটালটাই হজম করেছে। তাহলে দুর্নীতিবাজ দলকে আমি যদি ভুল বলে থাকি আপনারা আমার ভুল ধরা দিতে পারেন। এখানে কোনো গোসা লাগাগাড়ির কোনো ব্যাপার না। কেননা এই বিননগর ওয়ার্ড ভাবে নেন আমার খুব ক্লোজ ওয়ার্ড, আপন ওয়ার্ড। কেননা সন্দীপ দা যখন প্রথমবার কাউন্সিলর হয়েছিলেন, তারপর থেকে সন্দীপ দা মানে সকাল 8টার সময় আমার বাড়ি পৌঁছে যেতেন, বাবার সাথে একটু কথাবার্তা বলে কফি টফি খেয়ে তারপর সন্দীপ দা, মোহিত কাকু, বাবা একসাথে পৌরসভায় যেতেন। তো দীর্ঘদিনের রিলেশন। আর সন্দীপ দা প্রত্যেকবার দেখুন রেকর্ড করে। এবার আমি দেখবো আমার বেলায় কতখানি রেকর্ড করতে পারে, কারণ প্রত্যেকবার আমি দেখেছি সন্দীপ দা প্রিয়রঞ্জন দাস মুন্সিকে রেকর্ড মার্জিনে লিড দেওয়ান এই ওয়ার্ড থেকে, দীপা দাস মুন্সিকে লিড দেওয়ান এই ওয়ার্ড থেকে, ইভেন মোহিত কাকুকেও দেওয়া হয়েছে। এবার ভাইয়ের প্রতি ওনার কর্তব্য উনি পালন করবেন, আর আপনারা সাথ দিবেন। তো দেখুন মানে একটা প্রকল্প দেয়, টোটাল টাকায় দুর্নীতি। কালকে আমার সাথে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা হচ্ছিল, আমাকে ফোন করেছিলেন আর জিজ্ঞাসা করলেন কেমন চলছে প্রচার, তোমার কি মনে হচ্ছে? এলাম দিদি, যে হিসাবে আপনি উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, যে হিসাবে জনসাধারণকে এতগুলো প্রকল্প দিয়েছেন, আর আমিও দিদি 5টা বছর টাইম পাস করিনি, মেহনত করেছি, চেষ্টা করেছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, সমাধান অফিস করেছি, ওখান থেকে পরিষেবা দিয়েছি। তো মানুষ যেটা চায় আমি সেটা দেওয়ার 100% চেষ্টা করেছি। তো মানুষ যদি ভাবেন রাজনীতির মঞ্চে যদি রাজনীতির কথা শুনে বোঝে, তাহলে নিশ্চিত দিদি রায়গঞ্জ সিটটাও তৃণমূল কংগ্রেস রেকর্ড মার্জিনে জিততে চলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আমি ভুল বলেছি না ঠিক বলেছি? তো দেখুন এরা কোনো প্রকল্প দেয় না, আর এরা মানে হিন্দুত্বর শত্রু, আর এরা হিন্দু বিচারধারার বিপরীতের লোক, বিপরীত মেরুকরণের লোক, এটাও প্রমাণ করব। আজকে বলুন পশ্চিমবঙ্গে একটা হিন্দু মন্দিরের নির্মাণ করেছে? একটা? বিজেপি সরকার পশ্চিমবঙ্গে একটা হিন্দু মন্দিরের নির্মাণ?
যেমন প্রকল্প দেয়নি, একটা হিন্দু মন্দিরেরও নির্মাণ করেনি। আমাদের সরকার করেছে। যান দীঘাতে যান, জগন্নাথ ধাম করে দিয়েছে 250 কোটি টাকা খরচ করে। যান তারাপীঠে যান, মন্দির সংস্কার করে ভব্য মন্দির করে দিয়েছে। যান দক্ষিণেশ্বরে যান, আপনারা কালীঘাটে যান, স্কাই ওয়াক করে দিচ্ছে। কিছুদিন আগে মহাকাল মন্দিরের সূচনা করলেন। আর মায়াপুরে যান, সরকারি জায়গা দিয়ে সর্ববৃহৎ রাধা গোবিন্দের মন্দির হচ্ছে। এরা এরা মন্দিরের জন্য না, আপনারা দেখলেন দুদিন আগের ভিডিও, এরা বাবরি মসজিদের জন্য 1000 কোটি টাকার ডিল করেছে। এরা বলুন, কোনো আমাদের পশ্চিমবাংলায় দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, জগদ্ধাত্রী পূজা হয়, বাসন্তী পূজা হয়, গণেশ উৎসব হয়, একটা পূজা কমিটিকে এই কেন্দ্র সরকার, বিজেপি সরকার 1 টাকা অনুদান দিয়েছে? 1 টাকা বলুন। যেমন প্রকল্প দেয়নি, তেমন মন্দির দেয়নি, তেমন 1 টাকার অনুদান দেয়নি। আমাদের সরকার দিয়েছে। দুর্গা পূজায় 1,10,000 টাকা ক্লাবগুলোকে অনুদান দেয়। যে 24টা ক্লাব কাগজের খামতির জন্য পায়নি, কৃষ্ণ কলোনি পূজা মণ্ডপে গিয়ে নিজের পকেট থেকে 50,000 টাকা করে দিয়েছে। আচ্ছা, আমরা গরুকে গোমাতা বলি, আর গরু রক্ষক মানে গরু রক্ষা করতে হবে। আপনারা দেখুন বিভিন্ন শহরে, প্রায় প্রত্যেকটা শহরে কোথাও না কোথাও গৌশালা আছে, আর আমরা গরু মাতার সেবা করি। আর এনারা কিভাবে সেবা করছেন শুনুন। 2014 যখন এনারা সরকারে ছিল না, গো মাংস এক্সপোর্টে ভারত 9 নম্বরে ছিল। আজকে অনেক যুব ভাইরা আছেন এখানে, আজকের দিনে চেক করে নেবা 2026-এ আজকে ভারত 1 নম্বরে আছে গো মাংস এক্সপোর্টে, রপ্তানিতে। তাহলে মাংস কখন হয়? যখন গো হত্যা হয়। আর এরা ওই গো মাংস ব্যবসায়ীদের কাছে 250 কোটি টাকা চাঁদা নিয়েছে ইলেকট্রনিক বন্ডে, এদের ওয়েবসাইটে আছে। এদের কাছে হিন্দুত্ব শিখব? আপনারা ভ্রমিত হচ্ছেন। কিন্তু রামচন্দ্রজি মর্যাদা পুরুষোত্তম, উনি গেরুয়া পড়তেন, আর এরা গেরুয়া নিয়ে কথা বলে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সীতাকে যখন হরণ করেছিলেন রাবণ, তখন উনিও গেরুয়া পড়েছিলেন। গেরুয়া পরেই সীতাকে হরণ করেছিলেন। এরা হচ্ছে ওই গেরুয়া যেটা রাবণ যেটা সীতাকে হরণ করেছিল, সেই গেরুয়া। এই জিনিসটা বুঝতে হবে। ভাবেন যাদের নেতারা বাইরের থেকে এসে আমাদের বাংলার সংস্কৃতিকে বুঝে না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্র সম্মান, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে বলে উনি নাকি কমিউনিস্ট, আর যাদের RSS এর হারমাত্রা এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেন। আর আমাদের যে যুবক ভাইরা বিজেপি পরিচালিত রাজ্যে কাজ করতে গেলে, বাংলা ভাষায় কথা বললে তাদের উপর অত্যাচার, উৎপীড়ন, তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে। এরা করবে বাংলা দখল। আজকে দেশটাকে বিক্রি করে দিয়েছে। রেল বিক্রি, সেল বিক্রি, LIC বিক্রি, এয়ারলাইন্স বিক্রি। এখন দেখতে পারেন ইন্ডিয়ান এয়ারলাইন্স কোথাও টাটা কিনে নিয়েছে। আর আপনাদের মনে নাই ওই পেহেলগাঁওয়ের ঘটনা, যেখানে আতঙ্কবাদী হামলা হয়েছিল, 26 জনকে টার্গেট করে হত্যা করা হয়েছিল। পুরো ভারতবর্ষ উত্তপ্ত হলো, আর একজোট হয়ে একটাই আওয়াজ উঠল যে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। আর আমাদের সেনারা প্রবল হামলা করল পাকিস্তানের উপর। আর তখন সিচুয়েশন ক্রিয়েট হলো যে POK, পাক অকুপাই কাশ্মীর আমরা ফিরে পাবো। আমরা কি দেখলাম? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিজফায়ার ঘোষণা করলেন, যুদ্ধবিরতি। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ? এখন ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ, আমাদের সাথে কোনো লেনাদেনা নেই। আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ভারতবর্ষ ইরান থেকে, রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী কিছু। আর তার উপর 2 দিন পর
আবার ফরমান জারি করলেন যে 30 দিনের লাইসেন্স দিলাম, 30 দিন কিনতে পারবেন, তারপরে কিনতে পারবেন না। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ? আজকে যদি আপনাদেরকে বলা হয় আপনারা নিজের বাড়ির পাশের দোকান থেকে জিনিস কিনতে পারবেন না, একমাত্র ওই দূরের দোকান থেকে কিনতে হবে, আর আপনারা দর মোলাই করতে পারবেন না, কোয়ালিটি যাচাই করতে পারবেন না, তাহলে আপনারা বলুন আপনারা স্বাধীন হলেন না পরাধীন? পরাধীন। তো ভারতটাকে পরাধীন এনারা করে দিয়েছে। আমাদের 79 বছর আগে ইংরেজরা 200 বছরের জন্য পরাধীন করে দিয়েছিল। আর যেই হিসাবে এরা ষড়যন্ত্র রাজনীতি করছে, তাতে কিন্তু আমাদের দেশ পরাধীনের দিকে যাচ্ছে। 15 দিনের মাথায় আমাদের রায়গঞ্জে 3টে আইসি চেঞ্জ, ডিআইজি চেঞ্জ, এসপি চেঞ্জ, ডিএম চেঞ্জ। এর আগেও তো আপনারা নির্বাচন দেখেছিলেন, কয়েক ডেকেড ধরে দেখেছেন, আমার যা সিনিয়র কাকারা জ্যাঠারা আছে। এবার কি নির্বাচন হচ্ছে না, যে করে হোক হেন তেন করে হোক গদিটা আমাদের লাগবেই। আরে তাহলে অতই যদি এক গান পয়েন্টে রাখো না ভাই, সেনা আছে, ফোর্স আছে, আর্মি আছে, রেখে দাও আমাদের গান পয়েন্টে, আর বলে দাও তোমাদের দাঁড়াতে হবে না। এই ধরনের মানে সব রকম ওয়ার্ক এসআইআর। আজকে 90 লক্ষ লোক ডিলিট লিস্টে। ইনারা কি বলেছিলেন 2002-এ যাদের নাম থাকবে তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না, আর অনেক প্রমাণ আছে 2002-এ নাম আছে কিন্তু তারা ডিলিট লিস্টে। ইলেকশন কমিশন এদের কৃতদাস হয়ে কাজ করছে। আমাদের তো ভয় লাগে যে ইভিএমে কিছু কারচুপি না হয়ে যায়। আমার বিশ্বাস করুন, আমি মোবাইল আমার ছেড়ে দিতে বাধ্য হলাম। দেখুন আমার কাছে কোনো মোবাইল নেই, 3 বার হ্যাক হলো মোবাইল। আর একবার আমার কলটা মানে ডাইভার্ট হয়ে গেল অন্য নম্বরে, ইনকামিং কল আসছে না, অন্য নম্বরে ডাইভার্ট। সার্ভার ক্রাইমে কমপ্লেন লাগালাম। মানে কি ধরনের ষড়যন্ত্র! আপনাদের সকলকে, আপনাদের কারো কিন্তু প্রাইভেট লাইফ সুরক্ষিত না। ওই মোবাইলে সামনে আপনারা কথা বলবেন, আপনাদের সব কথা কিন্তু মোবাইল সুইচ অফ থাকুক কিংবা মোবাইল অন থাকুক, কারোর সাথে কথা বলছেন, সব কথা কিন্তু যেখানে পৌঁছানো পৌঁছে যাবে। আপনারা দেখুন, আপনারা কথা বলুন আর কেউ রিল দেখেন, আপনারা যে টপিকে কথা বললেন সেই টপিকের রিলগুলো আসা চালু হয়ে যাবে। কে সুরক্ষিত? এদের কাছে। এখন এসআইআর থেকে এনাদের প্রথমে নোটবন্দিতে লাইনে লাগালো, আধার লিঙ্কে লাইন লাগালো, এসআইআর লিঙ্কে লাইনে লাগালো, এখন আবার নতুন করে আমি শুনতেছি যে এখন হাউস ইনকাম সোর্স কি তার একটা যাচ করতে হবে। হাউস হোল্ডিং ইনকাম এটা নতুন আসতে চলেছে। আপনার বাড়িতে কয়জন সদস্য আছে, একটা সদস্য কয়টা টাকা ইনকাম করে, কি করে, এগুলো চলবে। আরে তুমি তো কালো টাকা তো খতমই করে দিয়েছিলা। তুমি নোটবন্দি করে ভারতবর্ষের মধ্যে যেটা কালো টাকা ছিল পুরো 500,000 তুমি নিয়ে নিলা। তারপর আবার কি, যারা এদের মুখ খুলবে এদের আগে, তার আগে ভাবেন। আজকে আমার এখানে আপনারা দেখেন সবাই ইনকাম ট্যাক্সে পাঠানো হলো 24টা জায়গায়। মানে আমি ঘুমিয়ে আছি, মানে AK-47 আমার মাথার সামনে দিয়ে আমাকে বলছে উঠুন। আমি বললাম কি, কোথা থেকে এসছে? বলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এখন কি অসভ্যতা করছেন? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আসে না, মাথার সামনে AK-47 লাগাচ্ছেন। আমরা ব্যবসায়ী, কারো ডাকাতি করতে যাইনি। এটাকে আগে সরান। যে অফিসার ছিল তাকে বললাম এটাকে আগে সরান, আমি কোঅপারেট করবো না, কোনো কিছু করবো না, তখন আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। মুখের সামনে আপনি অবৈধতা করতেছেন। আর আসে নিয়ে জানেন, জিজ্ঞাসা করে কি আপনি কেন বিজেপি ছাড়লেন? তো আজকে কৃষ্ণ কল্যাণী দেখেন, হোয়াইট কালারের ব্যক্তিত্ব ছিল, হোয়াইট কালারের ব্যক্তিত্ব আছে। খাওয়াতে বললো আমাকে, নিয়ে যেতে বললো কোথাও, একদিনে হজতে পুস্তাছে। তো আজকে এদের বিরুদ্ধে যে মুখ খুলবে, সবাই দেখছেন টিভিতে কে টাকা নিয়েছে মুড়িয়ে নিয়ে, আজকে এদের দলে চলে গেছে, ওয়াশিং মেশিন হয়ে গেছে। 2017-তে আপনারা দেখছিলেন লুটপাটের রাজনীতি, এই ব্যক্তিটাই লোডশেডিং অধিকারী এখানে করিয়ে গিয়েছিল। আর 2021-এ
আপনি বলেন ও চলে যাওয়ার পর রায়গঞ্জে যতগুলা ভোট হয়েছে শান্তিপূর্বক হয়েছে, আমার পঞ্চায়েতে যতগুলা ভোট হয়েছে শান্তিপূর্বক হয়েছে। যদি উপরের নেতা মাথায় যদি ঠিক না থাকে তখন এই ধরনের পরিস্থিতি হয়। ওই জঞ্জালটা চলে গেছে। আপনি দেখবেন রায়গঞ্জের ইতিহাসে আমি কথা দিলাম কোনোদিন লুটপাটের রাজনীতি হবে না, কোনোদিন ভোট লুট হবে না। আর আমি কৃষ্ণ কল্যাণী থাকলে তো কোশ্চেনই নাই। এরা ভাবেন দেশকে পরাধীন করে দিয়েছে, আপনাদের ট্যাক্সের টাকা টোটালি হজম করেছে, হিন্দুত্বর বিচারধারার বিরুদ্ধে কাজ করেছে। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেউ লজিক্যালি বলতে পারবেন আমি আপনাদের কাছে জেনে গিয়ে কিছু শিখে যাব আর আমি এটা খুব বন্ধুত্বপূর্ণভাবে নেব? একটা কারণ বলুন তো বিজেপিকে ভোট দেওয়া, একটা কারণ বলুন বিজেপিকে ভোট দেওয়া লজিক্যালি, যে এই কারণটা আছে এর জন্য বিজেপিকে ভোট দেবে। একটা কারণ, আপনারা 23 নম্বরের ওয়ার্ড মানে সব থেকে বেশি শিক্ষিত ব্যক্তিদের ওয়ার্ড, আমি আশা করি এই উত্তরটা আপনাদের কাছে পাবো। একটা কারণ বলুন বিজেপিকে ভোট দেওয়ার, হাত তুলে অপেক্ষায় আছি আমি। লজিক্যালি একটা কারণ, আপনারা তো বুথ কেন্দ্রে যাবেন আর ওই ইভিএমটাকে দেখবেন, তারপর বাটনটা দাবাবেন। তো আপনি কিছু চিন্তাধারা না করে চলেন, বাটন দাবিয়ে দেবেন। কিছু তো চিন্তাধারা করবেন যে এই দলটাকে কেন দিব, এই দলটাকে কেন দিব না, ওই ব্যক্তিকে দিব, ওই ব্যক্তিকে দিব না। কারণ আমার ইভিএমে 14 জনের নাম আছে, আর আমাকে যদি বাইপাস করেন আমার ভোটার হচ্ছে 1, বাকি আপনাকে 13 দিকে নামতে হবে নিচের দিকে। আমি তৃণমূল কংগ্রেস, জোড়াফুল আমার সিম্বল। তো আপনি যে নিচের দিকে নামবেন তার রিজন আপনারা একটু চিন্তা ভাবনা করে দেবেন না? দেখুন, এটা হচ্ছে জলের বোতল। আপনারা সুন্দর জলের বোতলকে দেখে নিয়ে যে কোনো একটা জলের বোতল আপনারা বেছে নেন, কিন্তু আপনারা বোতলটা কিন্তু আপনারা খাবেন না, খাবেন কিন্তু জল ভিতরে। আর আমি বিজেপি হয়তো বোতলটা সুন্দর হতে পারে, কিন্তু দায়িত্ব নিলাম বোতলের ভিতরে যে প্রোডাক্টটা আছে তার প্রোডাক্টিভিটি ভালো না, গুণগত মান খুব খারাপ। এটা আমার থেকে বেশি আপনারা জানবেন না, কারণ আমি ওই বিজেপির রায়গঞ্জের প্রথম বিধায়ক, আর ওদের সাথে আমিও 7 মাস সংসার করেছি। আমি বিধায়ক হয়ে ওনাদের সাথে সংসার নিভাতে পারলাম না, ওনাদের বিচারধারার সাথে আমাদের রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। আজকে মমতা পারেন আপনারা, বিজেপিকে আপনারা ভোট দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রিপ্লেসমেন্ট করে শুভেন্দু অধিকারী, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী অগ্নিকন্যা 34 বছরের বামেদের কুশাসন উঠে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে আর মানুষের হৃদয়ে বিরাজ করেছে। আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গসিপ করে না, যেদিন ওই ব্যক্তিটার অভাব মনে হবে যে দিন ওই ব্যক্তি থাকবে না। তো আমি এইটুকু বলবো, উনি হচ্ছেন আমাদের বটগাছ। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রত্যেকটা বাংলার লোকের বটগাছ। আজকে উনি আছেন, পশ্চিমবাংলায় সিএ লাগু হতে দিবেন না, এনআরসি লাগু হতে দিবেন না। আজকে আসামে সিএ লাগু হয়েছিল, জানেন? আসামে সিএ লাগু হয়েছিল, 19 লক্ষ লোক অ্যাপ্লিকেশন করছিল। আজকে 19 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে, তার মধ্যে 14 লক্ষ হিন্দু। তাদের বাড়ি থাকলেও বাড়ি যেতে পারছে না, ডিটেনশন ক্যাম্পে। তাদের সরকারি চাকরি ছিল, চলে গেছে। কারো কৃষিকাজের জমি ছিল, 1 নম্বর খতিয়ানে সিজ হয়ে গেছে। আধার কার্ড ক্যান্সেল, রেশন কার্ড ক্যান্সেল, কোনো রকম সরকারি সুবিধা পাচ্ছে না। আর 2.5 বছরের উপরে হয়ে গেল ডিটেনশন ক্যাম্পে। আর আপনাদের এই সাংসদ নিজের কার্যালয়ের ওখানে লিখে রাখছে বড় করে বোর্ড, সিএ সহায়তা কেন্দ্র। আরে ভাই, পশ্চিমবঙ্গে তো সিএ চালু হয়নি, তুমি পশ্চিমবঙ্গকে কি আসাম বানাতে চাইছো? যখন আপনাদের ভাবে নেন এসআইআর চলছে, এরা খোঁজ খবর পর্যন্ত নিতে এসেছিল বিজেপি, কংগ্রেস, সিপিএম, যে ইনুমারেশন ফর্মটা আপনারা ফিল আপ করছেন তো আপনাদের সব ঠিকঠাক আছে তো, আপনাদের নামটা সুরক্ষিত আছে তো?
কিচ্ছু খোঁজ খবর নেই সারা বছর। আপনারা দেখুন সারা বছর আপনাদের বাড়ির কোনো ছেলেকে স্কুলে ভর্তি করলে নরেন্দ্র মোদীজি আসবে। আপনাদের যদি কোনো সিসিউ ব্রেক লাগে নরেন্দ্র মোদীজি আসবে। আপনাদের ভাবে নেন কোনো পাড়ার থেকে নির্দোষ ব্যক্তিকে পুলিশ ভুল করে উঠিয়ে নিয়ে গেল, নরেন্দ্র মোদী ছাড়াতে আসবেন? কারণ যে ক্যান্ডিডেট আছে তার তো ক্যাপাবিলিটি নেই। সে না একটা স্কুলে ভর্তি করে দিতে পারবে আর না থানা থেকে কাউকে ফোন করে ছাড়িয়ে দিতে পারবে। ওটা আপনারা মাপদণ্ডে একটা ভেবে নিন। আমার তো মাপা হয়ে গেছে। তো আপনারা চিন্তা ভাবনা করবেন না। আমি এইটুকুই বলবো, মমতা দি আছে যতদিন ক্ষমতায় পশ্চিমবঙ্গে সিএ এনআরসি লাগু হবে না। এমনি আমরা হয়রান হয়ে গেছি এই জবের থেকে এই দলটা এসেছে কেন্দ্রে, শুধু লাইনে লাগানোর হয়রানি করা ছাড়া কিচ্ছু করেনি। এরা যখন এসেছিল কি বলে এসেছিল, মহঙ্গাই হটানা হয়, মূল্যবৃদ্ধি কমাবো, কমিয়েছেন ভালো করে। 412 টাকার গ্যাস কমাতে আজকে 1200 টাকা করে দিয়েছেন। কি কমলো? ওজনটা কমে গেল। 15 কেজি 400 ছিল, সেটা 10 কেজি হয়ে গেল। একটা তো রিজন হবে বিজেপিকে ভোট দেওয়া। আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি কৃষ্ণ কল্যাণী চ্যালেঞ্জ করলাম, বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ নেই। কেউ যদি আসো ভুল প্রমাণ করো, আমি নিশ্চিত খুশি হয়ে পুরস্কৃত করে যাব। আর আমি এখানে আমার ভোট আপিলও করব। এত বড় চ্যালেঞ্জ করল, একটা কারণ বলুন। দেখছেন তো, মানে জোর দিকটা হয় দিকটা টিভিতে এমন দেখায় না, মার্কেটিং করে করে আপনাদের সকলের মাথার মধ্যে, আমাদের মাথার মধ্যে কিছু ঢুকিয়ে দিয়েছে। আজকে বলুন, ভাবে নেন বিদেশে বলে নাকি আমাদের সম্মান বাড়ছে। ইনারা যখন এসেছিলেন তখন একটা ডলার কিনতে 47 টাকা লাগতো, এখন 94 টাকা লাগে। আমাদের টাকা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে তলানিতে চলে যায় তাহলে আমাদের সম্মান বাড়ে না কমে? একটা যে কোনো ব্যাপারের টপিকে আমার সাথে ডিবেটে কেউ আসুক তো আমি চ্যালেঞ্জ করলাম। আজকে দেখুন, একটা হাওয়াই চটি পড়নেওয়ালা, সুতির শাড়ি পড়নেওয়ালা 14 বছর 15 বছর ধরে মুখ্যমন্ত্রী আছে, অনেকে চোখে খটকাচ্ছে, কিন্তু উনি ওনার যোগ্যতায় আছেন, ওনার অবদান পশ্চিমবঙ্গে অপরিসীম। এটা কেউ ওনার রিপ্লেসমেন্ট কেউ করতে পারবে না। এটা দায়িত্ব নিয়ে কৃষ্ণপাল আমি বলছি। আমার সাথে কালকে যখন কথা হচ্ছিল তখন কি বললেন জানেন, 15টা পশ্চিমবঙ্গে মডেল সিটি আমরা তৈরি করছি, তার মধ্যে রায়গঞ্জও আছে। তো রায়গঞ্জ যদি এখন মডার্ন সিটি হবে, তার মানে রায়গঞ্জে মাস্টার প্ল্যান হবে, আর 360 ডিগ্রি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, জল নিকাশি ব্যবস্থা হবে, শিক্ষা খাতায় ইমপ্রুভমেন্ট হবে, আপনাদের স্বাস্থ্যতে ইমপ্রুভমেন্ট হবে। রায়গঞ্জে কোনো এমএলএ ছিল না, ইনার এমপি ছিল না, তাও রায়গঞ্জকে ভাবেন ইউনিভার্সিটি দিয়েছে, মেডিকেল কলেজ দিয়েছে। এবার আপনারা একটু চিন্তা ভাবনা করুন, দেখুন এখন পর্যন্ত একটা কারণ পেলাম না বিজেপিকে ভোট দেওয়া। দেখুন অনেক রাত হয়েছে, আপনারা সকলে বাড়ি যাবেন। আমি যেহেতু এখানে আসছি, আমাকে ভোট আপিল করতেই হবে। আগামী 23 এপ্রিল আমার সিম্বল ঘাসের উপর 04, আর আমার বাটন নাম্বার হচ্ছে 1। আপনারা যদি আমার কাজে যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আমারকে যদি আপনারা পুনরায় যদি আপনারা মনে করেন যে না কৃষ্ণ কলোনি আসলে আমাদের উন্নয়ন হবে, আমার এলাকার ডেভেলপমেন্ট হবে, আমরা বেটার পরিষেবা পাবো, তাহলে আপনারা 1 নম্বর বোতাম টিপে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।